ঈদের পরই দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি। যদিও দল নিবন্ধন সংক্রান্ত কমিশনের আইনকে কালো আইন বলে দাবি করছেন দলটির নেতারা এবং এটি সংস্কারের দাবিতেও কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন তারা। তবে নিবন্ধন পাবার পর গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংস্কারের লক্ষ্যে মাঠে নামার কথা বলছেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। আত্মপ্রকাশের পর আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। যদিও রোজার মাস হওয়ায় মাঠে রাজনীতিতে সীমিত কর্মসূচি নিয়ে এগুচ্ছে দলটি, তবে রোজার পর দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। এরপরেই জোরে সোরে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে চায় এনসিপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, দ্রব্যমূল্য ঠিক করতে হবে, ঘুষ দুর্নীতি থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এগুলো তো জনগণের প্রতিদিনকার সমস্যা, এবং চাঁদাবাজি থাকবে না, এগুলো জনগণের প্রতিদিনের সমস্যা এবং মানুষ এগুলো সম্পর্কে বোঝে। আপনি যাকে এটা বলবেন, এগুলো আমাদের কর্মসূচিতে লেখা থাকবে। আপনি এই মুহূর্তে যদি একটা গণভোট নিয়ে দেখেন যে আপনি কি এই বিদ্যমান সংবিধান রাখতে চান নাকি বাতিল চান, দেখবেন যে ওভারহেলমিংলি মানুষ বলবে যে এই সংবিধান আমরা চাই না। যদিও নির্বাচন কমিশনের দল নিবন্ধন সংক্রান্ত আইনটিকে কালো আইন এবং রাজনৈতিক দলবান্ধব নয় বলে দাবি করে এটিরও সংস্কার চাইছেন দলটির নেতারা। প্রথমত হচ্ছে নির্বাচন নিবন্ধনের যে ক্রাইটেরিয়া আছে এটাকে আমরা কালো আইন হিসাবে দেখি, কারণ যে কোনো মানুষের রাজনৈতিক করার যে ইচ্ছা সেটার জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। নির্বাচন নিবন্ধনের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে আমাদের এক মাসের বেশি প্রয়োজন হবে না। নিবন্ধন পাবার পর গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধনের দাবিতে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে দলটির নেতারা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না জুনের ভিতর নির্বাচন হবে, এটা আসলে ডিপেন্ড করবে সরকারের সক্ষমতার উপর। নির্বাচনটাও আমাদের চিন্তা ভাবনায় আছে, তবে সেটি হচ্ছে আমাদের সেকেন্ডারি। আমরা নির্বাচনে আমরা দল আকারে কতটা প্রার্থী দিব কিংবা হচ্ছে কতটি আসনে আমরা দিব, এগুলো হচ্ছে আমাদের আরও একটু পরে, কারণ এখন পর্যন্ত আমাদের দলের মূলনীতি, লক্ষ্য উদ্দেশ্য, স্লোগান এটা কিন্তু এখন আমাদের চূড়ান্ত নয়। ফলে আমাদের সাধারণ সভা হবে, আমাদের নীতি নির্ধারণী ফোরাম হবে, অন্য অন্য জায়গাগুলো তৈরি হয়ে দেন হচ্ছে আমরা এই বিষয়গুলো তারা ভেবে দেখব। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট এবং কোনো নতজানু নীতির পক্ষে নয় দলটি। তাদের মতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে দেশের সবার আগে স্বার্থ বিবেচনা করা উচিত। আমরা এমন একটা জায়গায় থাকতে চাই যাতে বাংলাদেশ কোনোদিন শুধুমাত্র ভারত কেন, এটা ভারত, পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা কোনো শক্তির সাথে বাংলাদেশ আপোষ করবে না। সংসদে যাওয়ার ক্ষেত্রে কিংবা আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, ক্ষমতার প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমাদেরকে একমত হতে হবে। একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি আপনার চেয়ে আমার কোনো আলাদা হবে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা এক হতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নিপীড়ন সহ সার্বিক পরিস্থিতির জন্য অতীতের ফ্যাসিস্ট শক্তি ও প্রশাসনে থাকা তাদের দোসরদের দায়ী করছেন দলটির এই নেতা। যেগুলো আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে, র্যাব, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, এগুলোর আমূল পরিবর্তন করতে হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজনৈতিকভাবেও বাংলাদেশ খুব বেশি অগ্রসর হয়ে সবকিছু গুছিয়ে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করাটাও কঠিন হয়ে যাচ্ছে। আমূল পরিবর্তনের প্রয়োজন, যেখানে আমরা আসলে স্বৈরশাসকের যে দোসর যারা তাদেরকে নির্মূল করা। সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ নির্বাচন হলে দেশবাসী সংবিধান সংস্কারের পক্ষেই রায় দেবে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। দেশে এখনও নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি, তাই এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকার এখনও পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তাই এই মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নবগঠিত দলকে আরও সুসংগঠিত করা এবং তহবিল সংগ্রহের দিকেই নজর দিচ্ছে এনসিপি। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ছাত্র জনতার আন্দোলন এবং সহিংসতার মুখে গত আগস্টে ক্ষমতাচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এ মাসেই বলেছেন, অস্থিরতা চলতে থাকলেও ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে রয়টার্সে দিয়ে সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত না হয় এবছর নির্বাচন আয়োজন করা কঠিন হবে। গত ৭ মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা
স্বল্পমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। নির্বাচনের আগে জুলাই বিপ্লবের সনদ নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত জরুরি বলে মনে করেন তিনি। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। তাই এই মুহূর্তে নবগঠিত দলকে আরও সুসংগঠিত করা এবং তহবিল সংগ্রহের দিকেই নজর এনসিপির। যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে, সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন, সেটাকে নেতৃত্ব দেওয়া, গাইড করাটা প্রয়োজন, এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার। এটা শুধু দল বা গোষ্ঠী কোনো স্বার্থের জায়গা থেকে না, বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশের জাতীয় রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে নতুন চেহারা দিতে পারে। তবে বিএনপি সহ অন্যান্য দলের দাবি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত। মাহফুজুর রহমান, ৭১। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার কথা জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে ভলকার বলেন, সে সময় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে বাংলাদেশের পরিবর্তন হয় আর ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৬শে মার্চ ২ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই সফরে ২৭ মার্চ তিনি চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন। এর পরদিন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আগামী ২৬শে মার্চ চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ ফ্লাইটে সে দেশে যাবেন ডক্টর ইউনূস। দর্শক, রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর রাখছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মাইনুলের সাথে। মাইনুল, আপনি তো অভিযানের স্থলে রয়েছেন, অভিযানের কি অবস্থা দেখছেন এখন, আর এই পর্যন্ত কত টাকা আসলে জরিমানা করা হলো, কি তথ্য রয়েছে জানাবেন? সকাল থেকে কিন্তু টাউন হল মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করে এবং ইতিমধ্যে কিন্তু 2টি দোকানকে কিন্তু জরিমানা করা হয়েছে এবং একটি দোকানকে মূলত নোংরা পরিবেশের কারণে জরিমানা করা হয়েছে 10,000 টাকা এবং অপর আরেকটি দোকানকে মুরগির দাম নিয়ে কারসাজি, মুরগির কালার নিয়ে কারসাজি এবং দেশি মুরগিকে
ব্রয়লার মুরগিকে সোনালী মুরগি বলে বিক্রি, এই ধরনের নানান কারসাজির কারণে কিন্তু একটি দোকানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান কিন্তু এখনো চলছে এবং টাউন হল মার্কেটের প্রায় প্রতিটি দোকানেই এভাবেই কারসাজি করে মুরগি বিক্রি করা হয় বলে কিন্তু এখান থেকে আমাদের তারা জানিয়েছেন। তারা বলছেন ব্রয়লারেরই আরেকটি জাত কালার মুরগি হিসেবে বিক্রি করা হয় এবং সেই কালার মুরগিকে সোনালী হিসেবে এখানে পরিচিত করানো হয় এবং সেই সোনালী মুরগির দাম যেই মুরগির দাম 210 টাকা 20 টাকা সেই মুরগিকে 280 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এভাবেই কিন্তু কারসাজি করে বাজার সিন্ডিকেট করে মুরগির দাম মাংসের দাম বৃদ্ধি করা হচ্ছে এবং ভোক্তা অধিকার ইতিমধ্যে জরিমানা করেছে। অন্যান্য যে মুরগির দোকানগুলো আছে সেই দোকানগুলোকেও কিন্তু জরিমানা চলছে এবং এখন কিন্তু অভিযান চলছে, যা তথ্য যাচাই বাছাই চলছে। আমাদের সাথে ভোক্তা অধিকারের একজন আছেন অভিযান পরিচালনা করার জন্য এবং তার কাছে যে জব্বার ভাই, তার কাছ থেকে আমরা বাকি তথ্য জেনে নিতে চাই। আজকে অভিযানে কি হলো এখন পর্যন্ত? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে একই সাথে সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে। তো মোহাম্মদপুর টাউন হলে এখানে এসে থেকে আমরা দেখলাম যে মুরগির দোকানে মূল্য তালিকা লেখা আছে 250 টাকা সোনালী মুরগি, কিন্তু একজন কাস্টমার বললেন যে তার কাছ থেকে 280 টাকা নেওয়া হয়েছে, তাহলে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা জানলাম যে সোনালী মুরগিটাকে দেশি মুরগি বলে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটি আমরা খেয়াল করেছি। আর আরেকটি হচ্ছে যে কালার বার্ড নামের আরেকটি মুরগি, যেটি পা একটু মোটা, সেই মুরগিটাকে সোনালী বলে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রকমের প্রতারণা এবং একই সাথে কোথা থেকে কিনেছেন তার ক্যাশ মেমো ওনারা রাখছেন না। বিচিত্র রকমের প্রতারণা জাল বিস্তার করে এখানে রয়েছে। তো আমরা এখানে তদারকি করছি, ইতিমধ্যে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে আর আমাদের কার্যক্রম চলমান রয়েছে জনস্বার্থে। যেমনটা বলছিলেন যে তারা অভিযান পরিচালনা করছেন পুরো ঢাকা শহর জুড়ে এবং ভোক্তা অধিকারের অভিযানের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা। এবং আমরা টাউন হলে এসে যা দেখেছি যে এখানে বাজারের সিন্ডিকেট বলতে পুরো মুরগির বাজার ধরে সিন্ডিকেট করে মুরগির দাম উচ্চ মূল্য রাখার জন্য প্রতারণা করে এক মুরগিকে অন্য মুরগি বলে, সোনালী মুরগিকে দেশি মুরগি বলে বিক্রি করা এবং ব্রয়লারের আরেকটি জাত কালার মুরগিকে সোনালী বলে বিক্রি করা। এভাবে কিন্তু প্রতারণা করে কিন্তু যে ভোক্তারা আছে ভোক্তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত মুনাফা আদায় করে নিচ্ছে মুরগি ব্যবসায়ীরা এবং সেই চিত্রতে কিন্তু এই অভিযানে ফুটে উঠেছে এবং আমরা দেখেছি এখানে জরিমানাও করা হয়েছে। এখন পর্যন্ত একটি দোকানকে জরিমানা করা হয়েছে নোংরা পরিবেশের কারণে, যেখানে আমরা দেখেছি যে নোংরা বা ডাস্টবিনের মতো বাসন বা বক্সের মধ্যে রাখা হচ্ছে জবাই করা মুরগি এবং সেই দোকানকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। এবং অপর একটি দোকান যেখানে সোনালী মুরগিকে দেশি মুরগি বলে এবং মাইনুল, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে অভিযানে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সয়াবিন তেল সংকট থামছে না। ক্রেতারা জানান শাকসবজি কিছুটা নাগালের মধ্যে থাকলেও চাল, তেল, ফল, মাছ, গোশত সহ বাড়ছে অন্যান্য পণ্যের দাম। লেবু, শসা ও বেগুনের দামও বাড়তি। এতে বিপাকে পড়ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোক্তারা। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া ও মুড়ির দাম এখনও স্থিতিশীল। ভোক্তারা বলছেন অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে না আনতে পারলে চলমান রোজায় আরও অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার। দর্শক, নিত্যপণ্যের বাজারের আরও খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল রয়েল। ছোলা, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল এবং খেজুরের দাম কেমন দেখছেন, আর ক্রেতারা আসলে কতটা সন্তুষ্ট নিত্যপণ্যের বাজার নিয়ে, কি তথ্য রয়েছে আমাদের কাছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আজকের বাজারে, আজকে রমজানের প্রথম শুক্রবার, তো সাধারণত যখন রমজান আসে দুটি পণ্যের দাম প্রতিনিয়তই প্রতি বছরই সবসময় বাড়ে। তার মধ্যে একটি হচ্ছে শসা, আরেকটি হচ্ছে লেবু। এবং এই যে রীতি, এই রীতিটার এবছরও আমরা পরিবর্তন কিন্তু দেখতে পাইনি। এই বছরও কিন্তু আমরা লেবুর দাম অস্বাভাবিক হারে বাড়তে দেখেছি, 2 থেকে 3 গুণ হারে বাড়তে দেখেছি। আজকের বাজারে দেশি শসার দাম আমরা কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তে দেখেছি। এবং এই রীতিটি প্রতি বছর চক্রভাবে বা একটি চক্রের মতো
আসলে ঘুরতেই আমরা দেখছি। তো এই হচ্ছে বাজারে এখনকার অবস্থান, এবং এই অবস্থায় কিন্তু অন্যান্য সবজির যদি আমরা অবস্থান যদি দেখি সেই দিকে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে। সেই জায়গাটায় মৌসুমের সবজি যথেষ্ট যোগান থাকায় কিন্তু আমরা সবজির জায়গা থেকে অন্তত কিছুটা স্বস্তি পাওয়া গেছে বলে এখানকার ক্রেতারা আমাদের জানিয়েছে। আমি এই মুহূর্তে মুদি পণ্যের দোকানগুলোর দিকে আছি, আর এখানকার সবচেয়ে আলোচিত পণ্য সেটা হচ্ছে তেল। আজকেও তেলের বাজারে যথাযথ সরবরাহের আমরা একটি ঘাটতি দেখতে পাচ্ছি, অর্থাৎ তেল প্রচুর রয়েছে, প্রচুর আমরা তেল এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন দোকানে বিভিন্ন ব্র্যান্ডের তেলের আমরা জোগাড় এখানে দেখতে পাচ্ছি। দোকানদারদের সাথে এই বিষয়ে যখন আলাপ হচ্ছে তারা জানিয়েছেন যে এর আগে তেলের যোগান যে পরিমাণ ছিল এখন তার থেকে কিছুটা বেশি যোগান আসলে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আগের থেকে এখন তেলের যে যোগান সেটি পাওয়া যাচ্ছে। সে কারণে আগে হয়তো একজন ক্রেতা যখন 1 লিটার বা 3 লিটার তেল কিনতে চাইতেন তখন তাকে হয়তো 4 থেকে 5টি দোকানে ঘুরে তারপরে একটি দোকানে উনি তার পছন্দের বা তার প্রয়োজনীয় সেই তেলের বোতলটি আসলে কিনতে পারতেন। এখন কিন্তু সেটা কমে এসেছে মাত্র 2টি দোকানে, একটি দোকানে না পেলে আরেকটি দোকানে গেলেই কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন তার সয়াবিন তেল এবং ইয়াতে। এবং আমরা বাজারে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণের সরবরাহ কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে, এবং সেই তুলনায় দামের ক্ষেত্রে আমরা অনেকটাই সামঞ্জস্যতা দেখতে পাচ্ছি, অনেকটাই গায়ের দামের দিকে কিন্তু তেলের অবস্থান কিন্তু ধীরে ধীরে চলে আসছে। একই সাথে আমরা যদি অন্যান্য পণ্যের কথা বলি, চালের দাম আগের মতোই অপরিবর্তিত অবস্থায় রয়েছে, যদিও যে দামে বিক্রি হচ্ছে সেটি নেহাতই কম নয়। একই সাথে ডাল এবং আমরা ছোলারও যে অবস্থান দেখছি, গত বারের মতো এবার ছোলায় নতুন করে কোনো দামের যোগ হয়নি, অর্থাৎ সেই হিসেবে কিন্তু ছোলার নতুন করে দর বৃদ্ধি আমরা কোনো দেখতে পাচ্ছি না। মুদিবাজারের অন্যান্য পণ্যগুলোর মধ্যে আমরা মশলা টশলার দামও কিন্তু আগের মতোই আসলে একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। এখানে একটু বলে রাখা দরকার যে আসলে রমজান শুরুর আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা বেশ কিছু পণ্যের উপরে যে শুল্ক ছিল, আমদানি শুল্ক, সেটি আসলে কমিয়ে ফেলা অথবা অনেক জায়গায় মৌকুফ করার ফলে কিন্তু যে প্রভাবটি রয়েছে সেটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে বাজারে দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি। এছাড়া আজকে শুক্রবার হওয়াতে স্বাভাবিকভাবেই আমরা মুরগির মাংস এবং গরুর মাংসের বাজারে যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি, এবং অর্থাৎ আজকে প্রথম ছুটির দিন। আজ অনেকেই বাসার মধ্যে ইফতার করবেন যারা সাধারণত অফিস আদালতের দিকে কাজে ব্যস্ত থাকেন। তো সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু মুরগির বাজারে এবং মাছের বাজারে এবং গরুর মাংসের বাজারে যথেষ্ট ক্রেতা রয়েছে। মাংসের বাজারে আমরা যথেষ্ট বড় লাইন দেখেছি, এবং সেখানেও সরকার নির্ধারিত যে দর সেই দরের তালিকা ঝোলানো রয়েছে। তবে অনেক ক্রেতারাই অভিযোগ করছেন দামের কখনো বাড়তি বা কমতে কিন্তু তারা সেখানে লক্ষ্য করতে পারছেন। এছাড়া মাছের বাজারে আমরা যথেষ্ট মাছের যোগান দেখতে পাচ্ছি, তবুও মাছের দাম কিন্তু অন্যান্য সময়ের তুলনায় খানিকটা বেশি। বিক্রেতাদের সাথে যখন আমরা জিজ্ঞেস করেছি যে কেন নতুন করে মাছের দাম আমরা বাড়তে দেখছি, তো সেক্ষেত্রে তারা বলছেন আগের মতো যোগান এখন না থাকায় কিন্তু সেই অবস্থা কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি, এবং এই পরিস্থিতি যখন আমরা এখানে দেখছি এই নিয়ে সাধারণত এখনকার বাজারের এই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে। এবং বাজার মনিটরিংয়ের যে পরিস্থিতি সেটি নিয়ে ক্রেতারা বলছেন যে অবস্থান রয়েছে সেটি কিন্তু আরও একটু বাড়ানো দরকার, তাহলেই হয়তো এই পণ্যগুলোর দাম আরও বেশি নাগালা সম্ভব হবে। লাভ রয়্যাল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং তেলের সংকটও কাটছে না, এই বিষয়ে বাজার থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল রয়্যাল। মৌলভীবাজারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। সেই লেবু কয়েকবার হাত বদল হয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে আরও চড়া দামে। চাষিরা বলছেন সেচ সংকট আর রোগবালাইয়ে এবছর লেবুর উৎপাদন কমেছে, আর এরই প্রভাব পড়েছে সারা দেশে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শ্রীমঙ্গলের টিলায় প্রকৃতির পানির অভাবে মরে যাচ্ছে লেবু গাছ। এই অবস্থায় কৃত্রিম উপায়ে টিলা বেয়ে লেবু বাগানে পানি সরবরাহ করেও মিলছে না কাঙ্ক্ষিত লেবু। আবার যে লেবু ধরছে তাও বড় হচ্ছে না। এই অবস্থায় লেবু চাষে খরচ পড়ছে দ্বিগুণ। এখন সার গোবর দিচ্ছে, এখন পানি না হলে তো গুড়ার যাইবো না, তারপরে লেবু মানে মোটা সাইজের হইব না। খুব কষ্ট করে দূর থেকে পায়ে পানি দিতে আসি, মাথাত করে বালতি দিয়ে নিয়ে দিতে আসি পানি। একটা লেবুর পিছনে যে অনেক টাকা খরচ, হ্যাঁ, এর জন্য মনে কর শুকনার দিন তো মানে দামে লেবুর দামে আর ইয়েতে গিয়ে আমাদের ইয়েতে পড়ে না। এদিকে শ্রীমঙ্গলের আড়তে লেবুর আকাল পড়ায় লেবুর পাইকারি দামই চড়া। বড় আকারের একটি লেবু 15 থেকে 17 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লেবু 10 থেকে 15 টাকা এবং ছোট লেবু 5 থেকে 8 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এমনকি বাগানওয়ালারা তো ধরা, বাগানওয়ালারা তো বেচা মানুষে পোষাইতে পারে না, আমরাও কিনুন লাগে বেশি দাম। কাগজি লেবু একটা আমাদের কিনা হয় 23 টাকা 22 টাকা করে,
আর আমাদের খরচ সহকারে করে যায় কিনা আপনার 25 টাকা। এদিকে রোজার মাসে লেবুর মৌসুম না থাকায় চাহিদা মতো লেবু নেই বাজারে। এতে বিপাকে পড়েছেন ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। বর্তমান বাগানে লেবু শর্ট, যার 100 গের বাগান আছে বেড়াইতে সারা বাগান ঘুরিয়াও এক গাড়ি লেবু মিলাইতে পারেন না। কিন্তু বাগান মালিকে এইটা দিছে মাথা আর এইটা দিছে নিজে ছুটো, এই টাকাটা আমি সালাম জেলা কৃষি বিভাগ বলছে রমজান মাসে লেবুর চাহিদা বেশি থাকায় লেবু চাষিরা ভালো দাম পাচ্ছেন। বাগান মালিক যারা বড় আছে কিছু শেষ দিতে পারছে, হারের ও হেরা আর সার দিতে পারছে, হেরা এখন বর্তমানে লেবু আছে। যাই সিজন এখন তো বড় মানুষ সবরা 80টা 40টা বাগানে মাল নাই, টোটালি মাল নেই, গাছ মরিদার কি করার। জেলায় 17,024 হেক্টর জায়গায় লেবু চাষ হয়েছে, যার বেশিরভাগ অংশই শ্রীমঙ্গলে। ফারদিন নীরব, 71। দর্শক, যেমনটি বলছিলাম, ঈদের কেনাকাটা পুরোদমে শুরু না হলেও ক্রেতাদের কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো প্রস্তুত হয়েছে। ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে শপিং করতে ফ্যাশন আউটগুলোতে আসতে শুরু করেছেন অনেকেই। নতুন নতুন ডিজাইন আর কালারফুল পোশাক ঈদের জন্য বেছে নিচ্ছেন ক্রেতারা। প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের জন্য ঈদ আয়োজন নিয়ে প্রস্তুত দেশীয় ব্র্যান্ড সারা ফ্যাশন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। আসন্ন ঈদ উপলক্ষে নারী পুরুষ ছোট বড় সবার জন্যই নিত্য নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে সারা ফ্যাশনের মোহাম্মদপুরের আউটলেট। উৎসব এবং ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কালারফুল সব ধরনের পোশাক তৈরি করে থাকে সারা ফ্যাশন। গেল বছরের মতো এবারও নজর করা ডিজাইন আর রঙের প্রতি আলাদা নজর দিয়েছে ফ্যাশন হাউসটি। এখানকার কালেকশনগুলো আসলে খুবই ভালো লাগে, এজন্যই বারবার আসা হয় আমার। সারার এই আউটলেটে নারীদের পছন্দসই শাড়ি পাওয়া যাবে 1200 থেকে 7000 টাকার মধ্যে। 3600 থেকে 20,000 টাকার মধ্যে রয়েছে ব্র্যান্ডেড থ্রি পিস কালেকশন। এছাড়া নারীদের জন্য আরও রয়েছে কুর্তি, টপস সহ এক্সক্লুসিভ সব কালেকশন। শাড়ি থেকে শুরু করে থ্রি পিস বা বেবিদের সব কিছুই ভালো। সারার কালেকশন অলওয়েজ ডিফারেন্ট হয়, সো ওরা রেগুলার বেসিকে চেঞ্জেসগুলো আনে। আর হচ্ছে প্রাইজিংয়ের জিনিসটা হচ্ছে ওরা হচ্ছে রিজনেবলের মধ্যে থাকে। সারাতে মা বাবার সাথে পারফেক্ট একটা ড্রেস কিনতে আসছি। ছেলেদের জন্য হালকা রং থেকে শুরু করে কালারফুল সব ডিজাইনের পাঞ্জাবি এনেছে সারা। সফট কটন, নিলেনের এমব্রয়ডারি করা সহ ভারী কাজের পাঞ্জাবি 1600 থেকে 3600 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সারাতে। এছাড়া শার্ট, প্যান্ট, টি শার্ট, পোলো টি শার্ট, বেল্ট, ওয়ালেট সহ পাওয়া যাচ্ছে নানা আনুষঙ্গিক। আজকে মেনলি আমি আসছিলাম ঈদের জন্য কিছু শপিং করতে, আমার আব্বুর জন্য হচ্ছে পাঞ্জাবি নিতে। স্টুডেন্টদের জন্য সারার কালেকশন খুবই ভালো, রিজনেবল প্রাইজের ভিতরে ওরা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে এগুলো। গত বছরের তুলনায় এই বছর আমাদের এক্সক্লুসিভ কিছু থ্রি পিস আইটেম আসছে, যেগুলো হচ্ছে আপনার ক্রেপ সিল্কের মধ্যে স্কিন প্রিন্ট করা আছে। তাছাড়া আমাদের কিছু শাড়ি আইটেম আছে। বড়দের পাশাপাশি ছোটদেরও বাহারি রং আর ডিজাইনের পাঞ্জাবি সহ নানান ধরনের পোশাকগুলো জায়গা করে নিয়েছে এবারে সারার ঈদ আয়োজনে। এছাড়াও পরিবারের সবার জন্য ম্যাচিং করে ফ্যামিলি সেট সারার সব আউটলেট থেকে কিনতে পারবেন ক্রেতারা। আমাদের সারা লাইফস্টাইলে এবার ঈদ উপলক্ষে পাঞ্জাবি, শার্ট, হাফ স্লিভ, ফুল স্লিভ, ফর্মাল, ক্যাজুয়াল এবং হচ্ছে ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট এবং লেদারের মধ্যে আছে বেল্ট, ওয়ালেট, সব ধরনের কালেকশন আছে। পাঞ্জাবির মধ্যে আমাদের সিনথেটিক এবং হচ্ছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে ম্যাক্সিমাম পাঞ্জাবিগুলো, এর মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে, কারচুপি এবং জারদুজির যে এক্সক্লুসিভ কাজগুলো সেগুলোও পাবেন। সাশ্রয়ী মূল্যে সারার নিত্য নতুন ডিজাইনের পোশাক কালেকশনে ভীষণ খুশি ক্রেতারাও। তাদের প্রত্যাশা সামনে আরও বেশি আরামদায়ক এবং নতুন সব ডিজাইনের পোশাক তৈরি করবে ফ্যাশন হাউসটি। হুমায়রা সিদ্দিকা, 71, ঢাকা। বর্ষায় জলজট কমাতে উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি খালে খনন কাজ চলছে। বাউনিয়া, লাউতলা, সাগুপ্তা সহ 4টি খালে প্রায় 12 কিলোমিটারের মতো খনন করে পানি প্রবাহ বাড়ানো হয়েছে। দখলমুক্ত করা হয়েছে খালপাড়। রাজধানীর চারপাশের খালের পানি প্রবাহ নিশ্চিত করতে ব্লু নেটওয়ার্ক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খাল খননের অগ্রগতির খবর জানাতে মিরপুরের বাউনিয়া খাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। হাবিব, কতদূর এগিয়েছে কার্যক্রম আর এলাকাবাসী আসলে বর্ষায় কি উপকার পেতে পারে আর কর্তৃপক্ষ পুরো বিষয় নিয়ে কি বলছে, কি তথ্য রয়েছে জানাবেন? জানেন যে মার্চ, এপ্রিল, মে এই
থেকে 5 মাস বর্ষাকাল থাকে এবং ঢাকায় প্রতি বর্ষাতেই মানুষ জলজটের ভোগান্তিতে পড়ে। এবার আপনি জানেন যে নতুন প্রশাসক নিয়োগ হওয়ার আগে থেকেই এই উত্তর সিটি কর্পোরেশনের যে খালগুলো সেই খালগুলো মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং খনন কাজ করা শুরু হয়েছে। এবং এটির মূল কারণ হলো যে আপনি জানেন যে পানি প্রবাহ নিশ্চিত না থাকলে বিশেষ করে জলজট হওয়ার একটি সম্ভাবনা থাকে, কারণ পানিগুলো না যেতে পারার কারণে পুরো এলাকায় এই যে খালগুলো সেই খালগুলো উপচে কিন্তু বা পানি এক জায়গায় থমকে থাকার কারণে পানি উপর থেকে নামতে পারে না। সে কারণে এবার আগেভাগেই একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যে কার্যক্রমের মধ্য দিয়ে নগরবাসী যেন এবার জলজটের ভোগান্তিটা কিছুটা কম পায়। বিশেষ করে উত্তরের যে অংশতে কাজ হচ্ছে সেই পরিকল্পনা হাতে নিয়েই বেশ কিছু খাল খনন করার কাজ হাতে নেওয়া হয়েছে এবং পাশাপাশি যে খালগুলোতে ময়লা আবর্জনা রয়েছে সেই খালগুলোতে ভাসমান ময়লা আবর্জনা কিন্তু পরিষ্কার করার কাজ চলছে। আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত 4 থেকে 5টি খালের প্রায় 12 কিলোমিটারের মতো কাজ সম্পূর্ণ রয়েছে। সর্বমোট 23.6 কিলোমিটার খাল পরিষ্কার করা হবে এবং যে খাল দিয়ে বর্ষার পানি উপর থেকে নেমে সরাসরি তুরাগ নদীতে চলে যাওয়ার একটি যে ব্যবস্থা সেটি নিশ্চিত করার একটি কাজ কিন্তু চলছে। তবে এটি আসলে অনেক কঠিন ব্যাপার, কারণ খালের আশেপাশে দখল রয়েছে, সেই দখলগুলো মুক্ত করা কিন্তু একটি চ্যালেঞ্জ রয়েছে। কারণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার যারা মালিক কিংবা যারা অবৈধভাবে রয়েছে তাদের ব্যবস্থা কী হবে উচ্ছেদের পরে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি বড় ঝামেলা থেকে যায় বা জটিলতা থাকার কারণে খাল কিন্তু উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। কাজেই একটু বলে রাখি যে প্রতি বছরের মতো এবার আসলে বর্ষার সময় কতটা ভোগান্তি কম হবে সেটি বলা খুবই মুশকিল, কারণ যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়নি। সেই ড্রেনগুলোতে কিন্তু ময়লা এই খালগুলোতেই কিন্তু পড়ছে। কাজে এখানে একটি সংকট রয়েছে। এই সমাধানগুলো সমাধান করা গেলে হয়তো নগরবাসী কিছুটা সুবিধা পেতে পারে। কানিজ হাবিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, বর্ষায় জলজট কমাতে উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি খালে খনন কাজ চলছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর মিরপুর এলাকার ভাসানটেকের বিআরপি বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছে শখানেক পরিবার। আগুনে পুড়েছে দোকান ও 35টি ঘর। ভাসানটেক বস্তির আগুনের ক্ষয়ক্ষতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়নাদিত্য। নয়ন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ কতখানি আসলে সরানো গেল, আর রোজার মধ্যে বস্তিবাসী থাকার জায়গার কোনো ব্যবস্থা হয়েছে কিনা, কি বলছে তারা, জানাবেন পুরো বিষয় নিয়ে। ঈদের আর খুব বেশি বাকি নেই, তো ঈদের জন্য এই প্রত্যেকটি মানুষের মতো বস্তিতে যারা থাকেন তাদেরও এক ধরনের প্রস্তুতি থাকে, কারণ এখানে বিভিন্ন ধরনের কর্মজীবী মানুষের বসবাস। কেউ হয়তো সিএনজি চালান, কেউ হয়তো বাসা বাড়িতে কাজ করেন, কেউ হয়তো বিভিন্ন অফিস আদালতে কাজ করেন, কিন্তু থাকেন এখানেও আবার অনেকে ব্যবসাপাতি করার এক ধরনের পরিকল্পনা করেন, নিজেদের জীবন মান উন্নয়নের চেষ্টা করেন। কিন্তু এই যে আগুনের ঘটনায় যেটি বলছিলেন যে 100টির মতো পরিবার এখানে নিঃস্ব হয়ে গেছে, যদিও স্থানীয়রা বলছে 70 থেকে 80টি ঘর এখানে ছিল। এবং এখানকার যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে কোনো একটি শিশু হয়তো এই আগুন লাগিয়ে থাকতে পারে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। তবে এখানকার স্থানীয়দের ধারণা, এবং যে জায়গার ছবিটি আপনি দেখছেন, মূলত এই ঘর থেকেই আগুনের সূত্রপাত হয় এবং তার আশেপাশে যারা ছিলেন তারা মূলত এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তবে এখানে আসবার পর যে চিত্রটি আমরা দেখছি, যে এই বস্তিতে যারা ছিলেন তাদের তো মাথা গোজার ঠাঁই সেটি আগুনে পুড়ে গেছে। তারা আশেপাশের ফাঁকা যে জায়গাগুলো রয়েছে, এই ভাসানটেকের যে সরকারি কোয়ার্টার, সেই কোয়ার্টারের ভেতরে কিংবা তার পাশে যেসব ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিয়েছে, খোলা আকাশের নিচেই তারা আশ্রয় নিয়েছে। তবে আমরা এখানে দেখছি যে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের ভেতর থেকে কেউ যদি কারো সঞ্চয় শেষ পর্যন্ত খুঁজে পান, বিশেষ করে স্বর্ণালঙ্কার কিংবা রূপার যে অলঙ্কারগুলো রয়েছে সেগুলো তারা উদ্ধার করবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে অনেক জায়গাতেই এই কাজটি চলমান রয়েছে এবং অনেকে পেয়েছেন হয়তো কিছু, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের যে শেষ সম্বলটুকু যদি কোনোভাবে উদ্ধার করা যায়। আমরা কথা বলছিলাম এখানে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে, যারা মূলত এখানে 3টি দোকান দিয়েছিলেন তাদের এই বস্তির সামনেই। তাদের সম্পূর্ণটি পুড়ে গেছে এবং অনেকে বলছেন যে তাদের সম্পদ
লুট হয়ে গেছে, এমন ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। এবং আমি একটু কথা বলতে চাই একজনের সঙ্গে, এবং আগুনের যে কারণ সেই কারণটিও একটু জেনে নিতে চাই। যে আপনি বলছিলেন যে আগুনের কারণটা কি আসলে? আগুনের কারণটা একটা পিচ্ছে এই রুমটার ভিতরে, এই রুমটার ভিতরে একদিন আগুন এরকম লাগাইছে, লাগানোর পরে এই এলাকার মানুষের দেখে নিভাইছে। তারপরে এই পিচিটার তো গেছে বাসায় কাজ করতে, এই দিছে পিচ্ছে আগুন লাগাই দিয়ে বাইরে গেছে গা। এদিক দিয়ে মানুষ তো নাই, আগুন যখন বড় হয়ে গেছে তখন আগুন দেখার উঁচু হয়েছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনাদের ধারণা কেমন? ক্ষয়ক্ষতি প্রায় 100-র উপরে রুম পড়ছে, 100-র উপরে রুম পড়ছে। আমার মনে হচ্ছে 5-7 লাখ টাকার মালামাল ক্ষতি করছে, পিরিশ টিরিশ যা আছে মানুষের লুটপাট করছে বেশি। সবচেয়ে আমার বেশি ক্ষতি হয়েছে মানুষের যে লুটপাট করছে, আমার চালের বস্তা, ডাইলের বস্তা, চিনির বস্তা এই মাথা করে লয়ে গেছে। শুনছিলেন যে এই আগুনের ঘটনায় আগুন যতটুকু ক্ষতি করেছে, এখানে বলছেন যে তার চেয়ে বেশি লুটপাট হয়েছে। অর্থাৎ আগুন লাগবার পর আশেপাশের মানুষ এই ধ্বংসস্তূপের ভেতর থেকে তাদের সঞ্চিত যে জিনিসগুলো ছিল সেগুলো আসলে লুট করে নিয়ে গেছে। এখন এই নতুন করে আবার তাদের জীবন যুদ্ধে নামা, নতুন করে সংসার গোছানো, নতুন করে মাথা গোজার ঠাঁই তৈরির চেষ্টা চলছে এখন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানী মিরপুর এলাকার ভাসান থেকে বিআরপি বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছে শখানেক পরিবার। সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।